রাজীব, তোমাকে আমি কতবার বললাম আমার সঙ্গে তুমি বারবার এভাবে দেখা করতে এসো না। কারণ আমাদের এই সম্পর্ক এই সমাজ কোনো দিনও মেনে নেবে না। তুমি তো আমার পেছনে শুধু শুধুই সময়টা নষ্ট করছো। এবার তোমাকেও যে তোমার ভবিষ্যতের দিকে একটু তাকাতে হবে। তোমাকে বোঝাতে বোঝাতে এভাবে অনেকগুলো মাসই আমার পেরিয়ে গেল। এই সমাজ কি বলল না বলল সেটা আমি কখনোই দেখি না। আমি তো শুধু এটাই জানি পূর্ণিমা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার আর অত কিছু দেখার সময় নেই। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে আর আটকাতে পারবে না। আর তুমি কাকে ভয় পাচ্ছ পূর্ণিমা? আমি তো কাউকেই ভয় পাই না। জাত, ধর্ম, সমাজ একে ভালোবাসা হয় না পূর্ণিমা। আমি তো সমাজকে কোনোদিনই পায়ের নিচে রেখে দিয়েছি। আমি তো ভয় পাই আমাদের এই সমাজের মানুষদেরকে, কারণ তারা যে আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নেবে না। কারণ আমি যে একটা কাজের মেয়ে, আমি নিজেও চাকরানির কাজ করি। আর তুমি তো অনেক শিক্ষিত, কত বড় বড় শহরের স্কুলে তুমি পড়াশোনা করেছো। তোমার সাথে যে আমার কোনো দিনও যায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার এই পাগলামির কারণে যে কি কি ক্ষতি হতে পারে সেটা শুধু বিধাতাই জানে। সমস্ত আমাকে খাওয়াইও না, পড়াইও না। আমি শুধু তোমাকেই ভালোবাসি পূর্ণিমা। আমি খুব তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে কথা বলতে আসবো তোমাদের বাড়িতে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। রাজীব আর চাকরানির মেয়ে প্রেমে মজেছে। দাঁড়া, খুব তাড়াতাড়ি তোদের একটা ব্যবস্থা করছি। রাজীব, তুই আমার মনে কষ্ট দিয়ে ওই চাকরানির প্রেমে পড়েছিস। আমি তোদের এই প্রেমের শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। বাবা, বাবা, আমার পছন্দের রাজীবের সাথে ওই চাকরানির মেয়েটার সম্পর্ক রয়েছে। বাবা, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে কিন্তু তোমার একমাত্র আদরের মেয়েকে তুমি হারিয়ে ফেলবে। আমি আর এসব সহ্য করতে পারছি না বাবা, আর সহ্য করতে পারছি না। ওর এত বড় সাহস! সামান্য একটা কাজের মেয়ে আবার আমার বাড়িতেও কাজ করে। সে আবার ওই শিক্ষিত ছেলে রাজীবের সাথে সম্পর্ক করেছে। শোন মা, আমি এই গ্রামের মোড়ল, আমারও তো সম্মান বলে কিছু আছে। আমি রাজীবকে তো আর সরাসরি বলতে পারবো না তোর কথা। আচ্ছা দেখি, আমি বিকালের দিকে নদীর ঘাটে গিয়ে ওকে অনেক প্রশ্ন করব। সেই প্রশ্নগুলোর যদি উত্তর পাই তাহলে বুঝবো সে আসলে কি চাই। শোনো বাবা, তোমার যা ইচ্ছা তাই করো, শুধু একটা কথা মনে রেখো, আমার রাজীবকে যদি আমি অন্য কারো সাথে দেখি তাহলে কিন্তু আমি মরে যাব বাবা, মরে যাব। তুমি তো জানোই বাবা, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই তাই এনে দিয়েছো। এখন যদি তুমি আমাকে ওই রাজীবকে এনে না দাও তাহলে তুমি কিন্তু তোমার মেয়েকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে বাবা, হারিয়ে ফেলবে। তুই ছোটবেলা থেকে যা আবদার করেছস আমি সবকিছু পূরণ করেছি মা। তোর এই আবদারটাও আমি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব। দয়া করে তুই চোখে জল ফেলিস না। তোর চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। এখন যা মা, দুটো খেয়ে নে, তারপর না হয় সবকিছু করা হবে। কি করে খাই বলো তো বাবা? গতকাল রাত থেকে তো আমার গলা দিয়ে কোনো খাবারই নামছে না। আমার বাড়ির নুন খেয়ে আমার ঘরে কাজ করে সে মেয়ে আমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক করেছে। এটা যে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না বাবা, কোনো দিনও না। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। তুই হচ্ছিস মোড়লের একমাত্র মেয়ে, আর ওই কাজের মেয়েটা হচ্ছে সামান্য ছোটলোক ঘরের মেয়ে। তার উপর তার মা আবার বিধবা। ওরা যেমনই গরিব তেমনি ছোটলোক। ওদেরকে দুটো পয়সা দিলে দেখবি দরতর করে সব কাজ সেরে ফেলেছে। রাজীবকেও ও দেখবি ভুলে যাবে। ইস, আজকে যে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবে তা তো কখনো কল্পনাও করিনি। আজকে এতটা দেরি হয়ে গেছে। আজকে যদি কাজে যাই তাহলে তো মালকিন আমার উপর অনেক রাগ করবে।
ছোট মালকিন তো মনে হয় আমাকে 2-3টে কথা শুনিয়েও দেবে। আমার মায়ের শরীরটাও ভালো নেই। মায়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি ওসব কাজ ফেলে রেখে কবেই চলে যেতাম। এখন তো যাওয়াই যাচ্ছে না। আমার তো মনে হয় মালকিনের কাছ থেকে 2-3টে কথা শুনিয়ে নেওয়াই ভালো। তবুও আমি আমার অসুস্থ মাকে ওই বাড়িতে কোনো কাজই করতে দেব না। শোন মা পূর্ণিমা, তুই এখানে? তা তোর কি এখনো থালা বাসন ধোয়া হয়নি রে মা? আসলে তোকে কিছু কথা বলার ছিল আমার। আরে মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে কেন আসতে গেলে বলো তো? তোমাকে না পুকুর পাড়ে আসতে আমি বারণ করেছি? হ্যাঁ মা, বলো না কি বলতে চাও, আর তাড়াতাড়ি কথাগুলো বলে ঘরে গিয়ে একটু শুয়ে থাকো তো। বলছিলাম কি মা, আমার ওষুধগুলো তো শেষ হয়ে গেছে। আমার ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই। রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে। তোকে তো খেয়ে দিয়ে তারপর কাজে যেতে হবে। প্রতিদিনই না খেয়ে কাজে চলে যাস। এভাবে যদি কাজ করিস মা, তাহলে তো তোর শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে রে। তুই তো জানিস রিমা, তুই হলি আমার একমাত্র ভরসা, একমাত্র সম্বল। তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বোধহয় বাঁচব না রে। তাই তোকে আগে নিজের যত্নটা নিতে হবে রে মা, তারপর বাকি সব, এর আগে নয়। বুঝেছি মা, বুঝেছি। আমাকে আর কিছু বলতে হবে না তোমায়। তুমি এখন ঘরে যাও তো মা। আর খাবার দাবার রান্না করার চিন্তাটাও আমাকে করতে দাও। সেই ছোটবেলা থেকেই দেখছি বাবার মৃত্যুর পরে সব কিছু তুমি একা হাতেই সামলিয়েছো। এখন অন্তত আমাকে সামলাতে দাও। কি রে রূপনগরের রূপবতী রানী, তা এতক্ষণ লাগে আমাদের বাড়িতে কাজে আসতে? ঝিয়ের মতো আছিস, ঝিয়ের মতোই থাকবি। এত বড়লোকি করার কোনো দরকার নেই তোর, বুঝেছিস? বেশি ঢং করলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তোকে। আসলে হয়েছে কি ছোট মালকিন, আমার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। আমাকে আপনি ক্ষমা করে দিন। আর কোনো দিন এভাবে দেরি করে আসবো না। শোন রে জি ছাকরানির মেয়ে, এটা কিন্তু তোর কোনো মামার বাড়ি নয়, ঠিক আছে? যে যখন ইচ্ছা তখনই কাজে আসবি। মাসের শেষে মাইনে নেবার সময় তখন তো ঠিক ওই সময় মতো মাইনেটা পেয়ে যাস। আর কাজ করার সময় তোর যত সব আদিক্যতা। যা যা, এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিস না। আমার বাথরুমে যা, সেখানে অনেকগুলো কাপড় রয়েছে, সেগুলো সব পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আপনার সবগুলো কাপড় ধুয়ে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না। আর দয়া করে আমার উপর রাগ করবেন না। আমার মা খুব অসুস্থ তো, তাই একটু দেরি করে এসেছি। আর আমার যদি কোনো দিন আর কোনো ভুল হয়ে থাকে তখন না হয় আমাকে শাস্তি দেবেন। আমি কাজের মেয়ে হয়েছি তাতে কি হয়েছে মালকিন? আমিও তো একজন মানুষ আপনার মতো। তোর এই ভাবগরিমা কি জন্য এসেছে সেটা তো আমি জানি, কিন্তু এখন তোকে কিছু বলবো না। সময় মতো এর যোগ্য শিক্ষাটা তোকে আমি দেব। বেয়াদব অসভ্য মেয়ে একটা, তুই মোড়লের মেয়ের সাথে নিজের তুলনা করছিস? তা বলি তোর সাহসটা তো কম নয়। দাঁড়া দাঁড়া, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি। তোকে এমন মজা দেখাবো যে যেটা তুই জীবনেও ভুলবি না। আরে মা সোনালি, এটা তুই কি শুরু করেছিস সকাল সকাল? বল তো। পূর্ণিমা তো খুব ভালো একটা মেয়ে, সে তো আমাকে বলে কয়ে সব কিছু করেছে। তার মায়ের শরীরটা যে ভালো নেই সেটা তো আমি আগে থেকেই জানতাম।
শুধু শুধু তাকে কেন কথা শোনাচ্ছিস তুই? যা মা পূর্ণিমা, তুই কাজে যা। আর সোনালির কথাই তুই কিছু মনে করিস না রে মা। সোনালি তো ছোটবেলা থেকে একটু বদমেজাজি। তুই তো সব কিছু জানিসই সোনালির সম্পর্কে। তা মা, কাজের মেয়ের পক্ষ হয়ে আর কত সাফাই করবে তুমি? এবার তুমি তো দেখছি তোমার নিজের জায়গাটাও ভুলে যাচ্ছ। মোড়লের গিন্নি হয়ে এরকম আচরণ করতে তোমার লজ্জা করছে না? তুমি কিন্তু সব সময় ভুলে যাও মা, যে আমি তোমার নিজের মেয়ে, আর যার নামে তুমি সাফাই করছো সে হচ্ছে পরের মেয়ে, মানে একজন চাকরের মেয়ে। শোনো মা, এখনো অনেক সময় আছে, কাজের লোকের সাথে এতবার বেরো না। শোন মা সোনালি, তা ওরা কাজের মেয়ে বলে ওদের কি কোনো সম্মান নেই? ওরাও তো আমাদের মতোই মানুষ, তাই ওদেরকে সর্বোচ্চ সম্মান দিতে শেখ। আর আমাদের যত যাবতীয় কাজ আছে তা সব কিছুই কিন্তু ওই কাজের মেয়েরাই করে দেয়, তাই ওদের সম্মানটুকু একটু বেশি পাওয়া প্রয়োজন। বাবা তো বলেই দিয়েছে যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে। এখন মা, তুমি যা ইচ্ছা তাই বলো ওর সম্পর্কে, কিন্তু সময় হলে আমি ঠিকই বুঝিয়ে দেব যে এই সোনালি কি কি করতে পারে। আমি যদি রাজীবকে না পাই তাহলে এই চাকরানিকে আমি মেরেই ফেলবো। শুনো বাবা রাজীব, এই গ্রামের মধ্যে হচ্ছ তুমি একটা শিক্ষিত ছেলে। তুমি কিন্তু আর ৮-১০টা ছেলের মতো চলাফেরা করলে হবে না বাবা। তোমাকে চলতে হবে অন্যদের থেকে আলাদা। যেমন তুমি কখনো পুকুরের মতো রাস্তার আশেপাশের কোনো জিনিসে মুখ দেবে না। মানে মোড়ল মশাই, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে একটু বলবেন কি বলতে চাচ্ছেন? আমি আপনার কথা জোর সারাংশ সারমর্ম কিছুই বুঝতে পারছি না। আরে এত উতলা হইও না, আমি যেটা বলছি সেটা শোনো তাহলে। ধরো তোমার দুটো রাস্তা আছে, একদিকে গেলে তোমার ভালো হবে আর অন্যদিকে গেলে তোমার মন্দ হবে। তুমি কোনটা বেছে নেবে বলো তো? আমার যেটা মন বলবে আমি সেটা বেছে নেব, কারণ আমার মন আর আমি জানি কোন রাস্তায় গেলে আমি সর্বোচ্চ ভালো করতে পারবো। না রাজীব, তুমি হচ্ছ একটা শিক্ষিত ছেলে, তোমার সাথে ওরকম একটা কাজের মেয়ের মানায় না, বুঝেছ? ওই পূর্ণিমার সাথে কথা বলা আর মেলামেশাটা একদম বন্ধ করে দাও, না হলে কিন্তু তোমার পক্ষেই খারাপ হবে। এটা আপনি কেমন কথা বলছেন মোড়ল মশাই? আমি পূর্ণিমাকে কেন ভুলে যাব? পূর্ণিমাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করব। আর পূর্ণিমার সাথে সম্পর্ক করার সাথে আপনার সম্পর্ক কি সেটাই তো বুঝতে পারছি না। আমার এখন কাজ আছে মোড়ল মশাই, আমি এখন আসছি। আর দুনিয়ায় যত শক্তি আছে সব কিছুকে যদি একসাথে করে আমার সাথে লড়ে, তবুও পূর্ণিমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না কেউ। আমার এখন এসব ফালতু বকার সময় একদম নেই, আমি যাই মোড়ল মশাই। আরে রাজীব বাবা, তুমি এত রাতে আমাদের ঘরে? লোকজন যদি দেখতে পারে তুমি আমাদের ঘরে এসেছো তাহলে তো খুবই গড়বড় হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি বলো বাবা, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? কাকিমা, আপনি তো জানেনই আমি পূর্ণিমাকে অনেক বেশি ভালোবাসি। আমি পূর্ণিমাকে বিয়ে করতে চাই, আর আমাদের পেছনে মোড়ল মশাই লেগে আছেন। আমি সত্যিই বুঝতে পারছি না। এখন তো দেখা যাচ্ছে ব্যাপারটা অনেক দূরই এগিয়েছে। তোমাকে তো কতদিন বলেছিলাম বাবা যে আমার মেয়েটার সাথে কোনো রকম যোগাযোগ তুমি করো না। আমার বাবা হারা মেয়েটা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তো আমি মরেই যাব। তুমি হচ্ছ এই সমাজের একজন শিক্ষিত ছেলে, তোমার সাথে কি কোনো ঝির মেয়ের বিয়ে মানায় বলো বাবা তুমি? বাবা, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে যে ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে।
হ্যাঁ হ্যাঁ রাজীব, মা তো একদম ঠিক কথাই বলেছে। তোমার আর আমার ভালোর জন্য এই সম্পর্কটা এখন থেকে ত্যাগ দিতেই হবে। না হলে যে এই সমাজ আমাদেরকে ভালো চোখে দেখবে না, আমাদেরকে মেনেই নেবে না। তুমি দয়া করে পাগলামি করো না রাজীব, নিজের মনটাকে এবার বোঝাও। কাকিমা, পূর্ণিমা, তোমরা একদম ভয় পেও না। এই সমাজ আমাদেরকে কিছুই বলবে না। আমি যেটা বলেছি সেটাই করব। আগামীকাল পূর্ণিমার সাথে আমার বিয়ে হবে। আমি পূর্ণিমাকে বিয়ে করে পূর্ণিমার সাথে আমার এই গ্রামেই থাকব। আপনারা যদি ভয় পান তাহলে কিছুতেই কিছু হবে না। আমি আছি তো, কোনো ভয় নেই। আর সত্যের মৃত্যু কোনোদিন হয় না। আমি তো জানি না বাবা, কিছুই আমি বুঝতে পারছি না। তুমি এদিক দিয়ে পাগলামি করছো আর ওদিক দিয়ে গ্রামের মোড়ল মশাই পাগলামি করছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আগামীকালে তোমার কথা মতো তোমার আর আমার মেয়ে পূর্ণিমার বিয়ে। আমি ভাবছি ঘরোয়াভাবে বিয়েটা দিয়ে দেব, বুঝেছো? তুমি তাহলে কালকে সকাল সকাল চলে এসো। ভগবান যা করবেন ভালোই করবেন। ঠিক আছে কাকিমা, আমি আগামীকাল সকালে চলে আসব। পূর্ণিমাকে তারপর আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে বাবা, আমার তো মনে হচ্ছে তোমাদের এই সম্পর্কের মধ্যে ভগবানের কোনো মহিমা রয়েছে। যেখানে তোমাদের সমাজই মেনে নিচ্ছে না, সেখানে স্বয়ং ঈশ্বরই চান যে তোমরা দুজন এক হও। হ্যাঁ কাকিমা, তাই ঈশ্বরই আমাদেরকে রক্ষা করবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আমরা যেভাবে একে অপরকে ভালোবাসিস, ঠিক সেভাবেই এই সমাজে আমাদেরকে যথেষ্ট সম্মানটা দেবে ঈশ্বর। আমার স্বামীর মৃত্যুর পর আমার মেয়েটাকে কোলে পিঠে করে চাকরানির কাজ করে অনেক কষ্ট করে মানুষ করেছি বাবা। তাকে কোনোদিন কোনো কষ্ট ছুঁতেও দিইনি বাবা। তবুও সে অনেক কষ্ট করে আমার সংসারটাকে চালিয়েছে। আমার একমাত্র মেয়েটাকে তোমার হাতে আমি তুলে দিলাম বাবা। তুমি ওকে খুব সুখে রেখো। আমার মেয়েটাকে যেন কোনোদিন কোনো কষ্ট ছুঁতে না পারে, সেই দিকে তুমি খেয়াল রেখো বাবা। এটাই তোমার কাছে আমার আরজি। মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি পূর্ণিমাকে অনেক বেশি ভালোবাসি। তাকে আমি কোনো দিন কোনো কষ্ট পেতে দেব না। আর আপনি মানুষের বাড়িতে কাজ করে করে পূর্ণিমাকে মানুষ করেছেন। ও আগে জিয়ের কাজ করত। এ কাজগুলোকে আমি সর্বোচ্চ সম্মান করি। বাবা, আমার তো ভাবতেও অবাক লাগে, তোমার মতো এইরকম একটা শিক্ষিত ছেলে, তাও আবার একজন চাকরানির মেয়েকে বিয়ে করেছো, তাও আবার কোনো রকম স্বার্থ ছাড়াই। এই সমাজে যদি তোমার মতো ভালো ছেলে ঘরে ঘরে থাকতো, তাহলে তো পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো। মা পূর্ণিমা, আমি তোকে আশীর্বাদ করলাম রে মা। তুই খুবই সুখী হবি মা, খুবই সুখী হবি। মা, আমার জন্য তুমি প্রার্থনা করো, আর রাজীবের জন্যও করো। আর ওষুধগুলো তুমি ঠিকঠাক খেও মা। আর কিছুদিন পর পর আমি তোমাকে এসে দেখে যাব। মা, তোমাকে তো আমি বলেছিলাম আমাদের সাথে চলো। বাড়িতে একা একা তুমি কি করবে? তোমার শরীরটাও তো অতটা ভালো নয়। না রে মা, এভাবে বললে তো আর হয় না রে। এটা হচ্ছে তোর বাবা আর আমার বাড়ি। তোর বাবা তো মৃত্যু পর্যন্ত এ বাড়িতে থেকেছিল, আর আমিও চাই আমার মৃত্যু পর্যন্ত এ বাড়িতে থাকতে।